ডক্টর ইউনূস সরকারের সময় আইনগত বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে আইসিটিতে যে মামলাগুলো হচ্ছে, সেটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানান ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমি প্রথমে একটু আপনাকে জানতে চাইছি যে, যে সাংবাদিকদের বিরুদ্ধে, শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড়দের বিরুদ্ধে হত্যা মামলাগুলো করা হয়েছিল, সেটি নিয়েও নানানভাবে প্রশ্নবিদ্ধ এবং এটা এস্টাবলিশড যে তাদেরকে ইন্টেনশনালি মামলায় জড়ানো হয়েছে। এখন শোনা যাচ্ছে নতুন করে আহ যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলাগুলো হয়েছিল, সিনিয়র জার্নালিস্ট যারা ছিলেন, সেই মামলাগুলো আবার জাগিয়ে তোলা হবে, অ্যাক্টিভ করা হবে। অর্থাৎ এর মধ্য দিয়ে সাংবাদিকরা নতুন করে আতঙ্কে ভুগছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে নতুন করে সম্ভবত 29 জন শিল্পী, সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছে আইসিটিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে। এই অবস্থায় আপনার মন্তব্য কি হবে? না, এটা আসলে দেখেন, আমি তো নিজে মনে করি যেটা, যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা হয়েছিল অগাস্টের পরে, মানে 2024-এর 8 অগাস্ট, এটা শুরুর দিকে কি ছিল সে আলোচনা নাই করি, বরং কিন্তু ধীরে ধীরে সেটা একটা জঙ্গলি শাসনে পরিণত হয়েছিল। এটা আমার কাছে মনে হয়েছে। যা ইচ্ছা তাই করেছে, যাকে ইচ্ছা তাকে আইনগত জটিলতার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কোনো লজিক নাই, কোন রকম মানে নিয়ম কানুন নাই, কোনো আইনের তোয়াক্কা করা নাই। আমার ইচ্ছা হয়েছে ওই লোকটা খারাপ, অথবা ওই হুম, হুম। লোকটাকে আমি অপছন্দ করি, অথবা ওই লোকটার সঙ্গে অতীতে কখনো একটা ঝগড়া হয়েছিল, এই রোষে তাদের সবাইকে নিয়ে সে মামলা শুনে। আপনার মামলাটাই ধরেন না কেন, আপনারা একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেই অনুষ্ঠানে একজন লোক যে মব করলো, যে একজন মোল্লা, কাঠমোল্লা বলেন অথবা জঙ্গি বলেন, তারা যে মব করেছে আপনাদের সঙ্গে, এবং সেই মবকারীদের কথায় তারা আপনাদেরকে অ্যারেস্ট করলো। আপনারা গিয়েছিলেন, আপনি ছিলেন সেখানে শ্রোতা, আপনাকে অ্যারেস্ট করা হলো, আপনাদের আরো কয়েকজনকে অ্যারেস্ট করা হলো। তো মক্কারি কিন্তু কিছু হলো না, সে কিন্তু খুব আনন্দের সঙ্গে সে এখনো সে ঘুরে বেড়াচ্ছে, তার কিছু হলো না। তো এখন এইগুলি কোনো লজিক আছে? পৃথিবীর কোন সভ্য দেশ এই ঘটনাকে স্বাভাবিকভাবে নেবে? নেবে না। আমাদের এখানে হয়েছে। এখন আপনার মামলা কিন্তু শেষ হয় না, আপনি জামিনে আছেন, মামলা তো শেষ রাইট। হয় না। আপনারটা নিয়ে তো আবার অন্যটার মধ্যে ঢুকাই দিতে পারে। তো জামিনে থাকা মানে আপনি দয়ায় আছেন আসলে, বেঁচে গেলে। হুম, হুম, হুম। অনেক লোককে দয়াও করা হচ্ছে না। তো এখন আমার কথা হলো কি, ওই সময় একটা জঙ্গলি পদ্ধতি ছিল, একটা জঙ্গল রাজ তারা কায়েম করেছিল। কিন্তু এখন যেটা গণতান্ত্রিক সরকার আসছে, তারা কেন তাদের ধারাবাহিকতাকে অনুসরণ করছে, এই জায়গাটাতে আমি বুঝতে পারি না। আমরা আমি আমি তো ব্যক্তিগতভাবে প্রত্যাশা করেছিলাম যে এই সরকার এসে লজিক্যালি চলবে। এই সরকারের প্রধান নিজে বারবার বলেছেন যে উনি দেশে একটা সুশাসন কায়েম করতে চান, উনি দেশে একটা আইনের শাসন কায়েম করতে চান। কিন্তু ওনারা কেবল আগের গুলিকে অনুসরণই করছেন না, মানে আগের যে ধারাবাহিকতা, আগে যে আমি তো ভেবেছিলাম কি, ওই যে বিভিন্ন রকম 200-300 লোককে আসামি করে একটা হত্যা মামলা করা হয়েছে, সেখানে অপ্রয়োজনীয় লোকগুলিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে, এটা আমি আশা করেছিলাম। কিন্তু সেটা তো দেওয়া হয়নি। ওই মামলায় যারা জেলে ছিল তাদেরকে আবার আইসিটিতে নেওয়া হয়েছে, মানে আরো জটিল মামলা তাদেরকে ঢুকানো হয়েছে, যেখান থেকে নাকি তারা বেরোতেই না পারে। আবার পাশাপাশি নতুন নতুন মামলা হচ্ছে, নতুন নতুন আসামি অন্তর্ভুক্তি হচ্ছে। কারা আবেদন করছে দেখেন আপনি, মামলার বাদী কারা দেখেন আপনি, এক একজন উদ্ভট উদ্ভট সব, মানে কতগুলি মানে উদ্ভট লোক, এটা বায়বীয় লোক এসে নিয়ে হঠাৎ করে একটা মামলার বাদী হয়ে যাচ্ছে। এবং তারা বাদী হয়ে, তাদেরকে কেউ চিনে না সোসাইটিতে, তাদের কোনো মানে তাদের কোন রকম গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না। সেই লোকগুলো এসে যাদেরকে তার অপছন্দ, যাদেরকে বিব্রত করতে হবে, এদের সবাইকে আসামি করে দিয়ে দিল, এবং তখন সবাই আতঙ্কে থাকে। এই যে বিষয়টা না, এটা আমি মনে করি যে এটা সরকারের জন্য, সরকারের ইমেজের জন্য এটা অনেক বড় একটা ক্ষতির কারণ হচ্ছে। কিন্তু যদি এই জিনিসটা সরকার না বুঝে এখন, তো সরকার ওই নিজে থেকে বলে না আমরা আত্মঘাতী সিদ্ধান্ত নেব, নিতে পারে, কিন্তু তার পরিণতি সম্পর্কেও কিন্তু সরকারকে সতর্ক থাকতে হবে ভাই। এগুলো আমরা আগে বহু দেখেছি, আমরা হাসিনার আমলে দেখেছি সমস্ত ঘটনা, যে যা ইচ্ছা তা করার একটা মানসিকতা, কিন্তু তার পরিণতি কি হয়েছে সেগুলো একটু মাথায় রাখলে ভালো হয়।
এই যে যাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে এটা তো ওপেন সিক্রেট। আমি প্রথমে যেটা বলছিলাম যে এগুলো একেবারে ইন্টেনশনালি করা হয়েছে, কিন্তু সাংবাদিকদের পক্ষ থেকে, সিনিয়র সম্পাদকদের পক্ষ থেকে আহ একটা তালিকা দেওয়া হলো প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী নিজে চাইলেন, আচ্ছা ঠিক আছে, যে মামলাগুলো নিয়ে আপনাদের আপত্তি রয়েছে সাংবাদিকদের ক্ষেত্রে, আপনারা একটা তালিকা দিন, আমরা যাচাই বাছাই করে দেখবো। তো একটা তালিকা দেওয়া হলো, সম্ভবত 243 বা 343 এই টাইপের একটা সংখ্যা, যাদের বিরুদ্ধে একেবারে ফেক মামলা করা হয়েছে। মামলা মানে তালিকা দেওয়া হলো, তারপরে উল্টো এই কাজগুলো ঘটছে কেন? এবং উপরন্তু আবার নতুন নতুন করে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হচ্ছে। আপনার কি মনে হয় যে পিছনে কেউ অন্যভাবে কাজ করছে? সেটা আসলে আমি বলতে পারবো না। আমার মনে হয় পেছনে যদি অন্য 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 কোনো কেউ কাজ করে থাকে, আমার মনে হয় এটা ওভাবে বলা যাবে না। তবে আমার কাছে আমি যেটা ধারণা করি যে সরকারের নিজের মধ্যেই কিছু আছে, অন্য পেছন থেকে বলতে হবে না। কারণ সরকার যদি নিজেই হয়তো চায়, নিজেই সরকারের যে চেহারাটা ধীরে ধীরে পরিষ্কার হবে আমাদের কাছে, আমার যেটা ধারণা যে সরকারের এটা করা উচিত না, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হলো, কিন্তু দেখেন সাংবাদিকদের মাঝখান থেকে তালিকা দিতে হবে কেন? আপনি তালিকা সাংবাদিকদের দেওয়া, সম্পাদকদের দেওয়া তালিকা দেখে আপনি ছাড়বেন? আপনি তো আপনার মতো করে বিচার করবেন, আইন বিচার করবে। এবং আইন যদি আইনের মতো করে চলতো, বাংলাদেশে যে আইনটা আছে, যে আইনটা চলে, সেই আইন যদি আইনের মতো করেই চলতো, তাহলে তো এই সাংবাদিকরা অনেক আগেই মুক্তি পেয়ে যেত। রাইট। আগের সরকার আইনকে আইনের মতো চলতে দেয়নি, আইনকে তারা তাদের ইচ্ছা অনুযায়ী চলতে বাধ্য করেছে, যে কারণে তাকে মুক্তি পায় নাই। আপনি ধরেন আমার এখানে একটা অঘটন ঘটলো, একজন লোক মনে করেন মারা গেল, একজন লোক বাস করে মনে করেন সে শরীয়তপুরে, আমি তাকে আসামি করে দিলাম। কি বললাম যে যখন এই লোকটা এখানে মারা যায়, যখন এই লোকটা এখানে মানে এভাবে গুলি খেলো, তখন ওই লোকটা তো কোনো সমবেদনা প্রকাশ করে নাই, কোনো উহ আহ এই ধরনের শব্দ উচ্চারণ করে নাই, তার মানে সে হলো হত্যাকারী দোষর, বলে তাকে আমি আসামি বানাই দিলাম ভাই। তো এই জিনিসটা কি আইন প্রয়োগকারী সংস্থা বুঝবে না? কমন সেন্স কি তাদের নাই? যে ওইখান থেকে উহ আহ না বললেই সে দোষর হয়ে গেল? তো আর সে উহা করছে কি করে নাই, সেটাই না আপনি বুঝলেন কিভাবে? সেটাই আপনি বুঝলেন কিভাবে? একজন লোক মারা গেছে, ওই দিন কি বাংলাদেশের সমস্ত লোক, হাতি যখন মারা গেল, ওই দিন কি হুম। বাংলাদেশের সমস্ত রেস্টুরেন্ট বন্ধ ছিল? যে হাতি মারা গেছে, যাতে আমরা সব রেস্টুরেন্ট হুম। বন্ধ রাখবো, যাতে আজকে কেউ নিহারি খাইতে না পারে? এটা কি ছিল ওই দিন বলেন? সমস্ত রেস্টুরেন্ট চলছে, সমস্ত রেস্টুরেন্টের সমস্ত খাবারও বিক্রি হয়ে গেছে, কোনো একজন লোক এক জায়গায় বসে নিহারি খাইছে, অতএব সে হলো আসামি, হুম। তাকে ধরে নিয়ে যাও। তো এই যে বিষয়গুলো, তো এইগুলি কি কোনো লজিকের মধ্যে পড়ে, কোনো আইনের মধ্যে পড়ে? আপনি আমাকে বলেন, এটা কোনো আইনের মধ্যে পড়ে? পড়ে না। নিঃসন্দেহে পড়ে না, কিন্তু এটা তো করতেছে। হ্যাঁ। এবং আমার কথা হলো যে তখন জঙ্গল রাজ ছিল ভাই, জঙ্গলি আইন ছিল, জঙ্গলি আচরণ ছিল, সেটাকে নয় আমরা সহ্য করেছি, জঙ্গলি হিসেবেই সহ্য করেছি। এখন যদি ওটা এখনো যদি আপনি চালান, তাহলে আপনার সরকারকে আমরা কিভাবে অভিহিত করব? আমরা তো আপনার কাছ থেকে লজিক্যাল অ্যাটিটিউড আশা করি। এখন কি তার চেয়ে আরো বাড়ছে কিনা? তার কারণ ওই সময় সাংবাদিকদের মধ্যে একটি গোষ্ঠী অবশ্যই দালালি করেছে। আমি শব্দটা বলতে, উচ্চারণ করতে খারাপ লাগে, তারপরে স্রেফ বাংলা শব্দ, দালালি করেছে, চাটুকারিতা করেছে, হাত কচলেছে প্রধানমন্ত্রীর সামনে আছে। কিন্তু এই মানুষগুলো কি হত্যা করতে পারে? যেমন এক একজন 3 দশক, 3.5 দশক ধরে সাংবাদিকতা করছেন। আপনি জয় মামুন, মুন্নি সাহা, কিংবা আমি ইকবাল সোহান চৌধুরীর কথা শুনলাম, যিনি, যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, তার কথাও ধরলাম। হত্যা করতে পারে। প্রভাস আমিন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু এই মানুষগুলো হত্যা করতে পারে। এবং এই যাদের কথা বললাম, এরা আবার মাঝখানে মবের শিকার হলো, মাঝখানে মগবাজার আবার মবের শিকার হলো, ভাগ্যক্রমে যে কোনো ভাবে বেরিয়ে আসতে পেরেছে। আমার যে প্রশ্নটা ছিল যে আওয়ামী লীগের সময় অনেক কিছু হয়েছে, আমাদের চোখে আপত্তিজনক অনেক কিছু হয়েছে, কিন্তু সেটি আবার বাড়ছে কিনা? না, আওয়ামী লীগের আমলে, না আওয়ামী লীগ আমলে অন্য কথা ভাই, ওটা ওটা অন্য জিনিস। আওয়ামী লীগ আমলে কখনো এরকম হয় না, সত্যি কথা হুম। বলছি আমি। আওয়ামী লীগ আমলে সাংবাদিকদের উপর নানা ধরনের চাপ ছিল, কিন্তু এইভাবে নিয়ে জেলে ঢোকানো এবং এইভাবে এটা হয় নাই। দু একজন সাংবাদিককে গুমও করা হয়েছে, এটাও ঠিক আছে, ওটাই অস্বীকার হুম। করি না।
ওগুলি অন্যায় ছিল। কিন্তু এখন যেরকম মিথ্যা মামলায় জেলখানায় নিয়ে আটকে রাখা হচ্ছে, আপনি দেখেন, আমি বলি আপনাকে, যেমন ফারজানা রূপা, হুম, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, এরাই, এদের কিন্তু অলরেডি আটক, সেই শুরু থেকে তারা 2 বছর উপরে আটক আছে। তাদের বিরুদ্ধে মামলাগুলি কি, অভিযোগগুলি যেগুলো আছে, অভিযোগগুলি যে কোনো লোককে পড়ে শোনান আপনি। যে উত্তরায় একটা লোক মারা গেছে, ওই মামলা তো ফারজানার উপর ওখানে যায় কি বন্দুক দিয়ে গুলি করছে, তারা সেটাই তো কেন প্রশ্ন। আপনি আটকাবেন? মোজাম্মেল বাবু কি করছে? আচ্ছা আপনি আমাকে বলেন রে ভাই, বাংলাদেশে একটা পুলিশ যদি তার ওসিটাকে অর্ডার না দেয়, সে গুলি করতে পারবে? আবার ওসি কে যদি এসপি অর্ডার না দেয়, এসপি ওসি কি বলতে পারবে তুমি গুলি করো? এগুলো তুমি একটা ধারাবাহিকতা। এইভাবে উঠতে উঠতে আপনি কোন পর্যন্ত উঠবেন? আইজিপি পর্যন্ত উঠবেন। আইজিপি না বললে এগুলো হয়েছে, কিন্তু কিছুই হয় না। আবার আইজিপি কে বলছে? স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে কে বলছে? প্রধানমন্ত্রী বলছে। ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি পর্যন্ত রাখেন। আপনি তো আইজিপি কে আবার রাজসাক্ষী বানাই দিচ্ছেন। আইজিপি হবে 5 বছর, আর যে পুলিশ গুলি করছে তার হবে মৃত্যুদণ্ড। ভাই আইন এটা, এটা হইল কিছু? যে আইজিপি অর্ডার করলো, যে আইজিপি সমস্ত অর্ডারের মূলে যে আছে, তার শাস্তি হবে 5 বছর। হুম। আর যে অর্ডার কি করছে, ফলো করছে, তার হবে মৃত্যুদণ্ড। ঘটনা এক। তাহলে এটা কি হইলো? আবার এখানে একজন সাংবাদিক হচ্ছে যে ঘরে বসে আছে রে ভাই, সে হলো এটার মধ্যে আসামি। আসামি হওয়ার মানে কি, তার 2 বছর বিচার হোক আর না হোক, এই বিচারে তার শাস্তি হোক। শাস্তি তো ভাই এইটা কেমনে করে আপনি প্রমাণ করেন? এটা কি হয় কিছু? এটা তো সবাই জানে যে শেষ হয়ে ছিল না। মাঝখান থেকে কি হবে, তাকে 2 বছর 2.5 বছর জেলে থাকতে হবে, এইটাই তার শাস্তি। তার হয়তো 6 মাসের কারাদণ্ড হলো, 3 মাসের কারাদণ্ড হবে যদি হয়। কিন্তু তাকে যে আপনি 2.5 বছর জেল খাটাই দিলেন রে ভাই, যে এই লোকটা ফ্যামিলি নাই, এই লোকটা ছেলে মেয়ে নাই, ওই ছেলে মেয়েগুলি কি এই দেশের নাগরিক না? তাদের প্রতি আপনি এই আচরণটা কেমনে? রাষ্ট্র কিভাবে এত নিষ্ঠুর হইতে পারে? রাষ্ট্র কিভাবে এরকম অযৌক্তিক ভাবে নিষ্ঠুর হইতে পারে? এটা ভাই আমি বুঝি না, আমি এটা বুঝি না। এটা কেন করবে? তাহলে লজিক কোথায়? তারেক রহমান সাহেব এত বছর ইংল্যান্ডে ছিলেন, লন্ডনে উনি দেখেন নাই কিভাবে আইন চলে? তো ওইখান থেকে আপনি কি শিখে আসলেন? হুম। আপনি কি এটা শিখে আসছেন যে একজন লোককে এভাবে জোর করে? আপনি তো বিচার করেন, তাড়াতাড়ি বিচার করেন, সম্ভব হলে 10 দিনের বিচার। আপনি তো এক বিচার তো হুম। আপনি 1 মাসের মধ্যে করতে বলছিলেন, তো করেন, এগুলো বিচার করেন আপনারা। কিন্তু এই লোকগুলি তাদের ব্যক্তিগত, তাদের জীবন যাপন থেকে তাদের উঠাই না। অনেক লোক আছে যারা জেলে যায় নাই, তারা ঘরে বাইরে যাইতে পারে না ভাই। এটা কেমন কথা? সে অপরাধী, অপরাধী বিচার করেন, কোনো আপত্তি নাই, কিন্তু যে অপরাধ, তার সঙ্গে তার সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগই নাই। আচ্ছা, বলতেছে কি শেখ হাসিনাকে সমর্থন দিছে, শেখ হাসিনা কারো সমর্থন অপেক্ষা থাকতো না। হাসিনাকে ওই এই সাংবাদিক মুজাম্মেল বাবু অথবা ফারজান বাবু বলছে আপনি গুলি করেন, শেখ হাসিনা তো গুলি করার অর্ডার দিছে। হয়তো আমি জানি না, যদি ধরা হুম। যাক কথার কথা, কেউ তাকে বললো হ্যাঁ আপা আপনি এটা খুব ভালো করছেন, এতে সে অপরাধ হয়ে গেল। ওই সময় কোন পত্রিকা এই এই যে 15 বছরে কোন হুম। পত্রিকার, যে সাংবাদিককে যে অ্যারেস্ট করছে, আপনি আমার একটা কথা খালি বলেন, এই সাংবাদিকদের তারা প্রশংসা করলো কি করলো না, সমর্থন করলো কি করলো না, এটা কোথায় প্রচার হয়েছে? একটা প্ল্যাটফর্ম লাগবে না? সেই প্ল্যাটফর্মটা কি? হয় সেই টিভি, নাহলে সেই পত্রিকা। আপনি নিজে টেলিভিশন মিডিয়ায় চাকরি করছেন, আপনি জানেন যে আপনি কি, আপনি মালিকের বিরুদ্ধে, মালিকের ইচ্ছার বিরুদ্ধে আপনি কোনো কিছু করতে পারছেন? প্রশ্ন হচ্ছে। মালিক তার প্ল্যাটফর্ম আপনাকে প্রচার দিয়ে হয়তো একদিন দিবে, ধরা পড়ার পরে দিন আপনি বাদ। এই তো হুম। ছিল। তাহলে এই যে সাংবাদিকদের আপনি ধরলেন, এই সাংবাদিকরা যে সমস্ত টেলিভিশন অথবা পত্রিকা চাকরি করতো, এর কোন একজন মালিককে ধরছেন? কোন একজন মালিক আপনি দেখেন তো, একটা মালিক, 71 টিভির মালিককে ধরছেন আপনি? ধরেন তো নাই। 71 টিভির মালিককে আরো পত্রিকা করার দিচ্ছেন, রাইট। অনুমোদন দিচ্ছেন, সে দৈনিক পত্রিকা করতেছে। তো মালিকটা ঠিক আছে, মালিকটা কিছু হয় না। বসুন্ধরার মালিক, এই যে আপনার একালের কণ্ঠ বলেন, বাংলাদেশ প্রতিদিন বলেন, সম্পাদককে সব পলাইছে, মালিকের কি হয়েছে? কিচ্ছু হয় নাই। সমকাল বলেন অথবা আপনার এই চ্যানেল 24 বলেন, সাংবাদিককে পালাইছে, মালিকের কি হয়েছে?
কিচ্ছু হয় নাই। এমনকি এমনকি ভোরের কাগজ হয় না, ভোরের কাগজে শ্যামল দত্ত জেলে, হ্যাঁ, ভোরের কাগজের মালিকের কি হয়েছে? মালিকের বিরুদ্ধে হত্যা মামলা আছে, সে একদিনে সব হত্যা মামলায় জামিন পেয়ে গেছে। বরং সেই বলেন মালিকের পাইছে সঙ্গে কি? আবার সার্জিও গোর বৈঠক করবে, সেই বলেন মালিকের আপনি, সঙ্গে সার্জিও গোর বৈঠক করবে। আইন, এটার নাম আইন। আমি 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 বর্তমান সরকারকে বলি, ভাই আপনারা আপনারা এটা ব্যাখ্যা দেন আমাদের কাছে, যে ভোরের কাগজের সম্পাদক জেলে, ভোরের কাগজের মালিকের কোনো সমস্যা নাই, মালিকের বিরুদ্ধে সরাসরি হত্যা মামলা আছে, মালিক দুদিন পরে মুক্তি পেয়ে গেছে। কেন? এটা কেন ভাই? সে তো হত্যা মামলা জামিন পেয়ে গেছে, ইয়ে পায় না কেন? তার নাম কোনো মামলায় না, আইসিডির মামলা যেগুলো হয় কোনো মামলায় তার নাম নাই কেন? আসলে কারণ নামই থাকার কথা না। এরা এরা যে আমি বলতেছি, এরা ভাই শেখ হাসিনা এমন ভাবে শাসন চালাইছেন যে ওনার এই সমস্ত কাজে কে সমর্থন করলো কে করলো না, কোন মালিক কোন সাংবাদিক কি বললো কি বললো না, এগুলো কোনো মূল্য নাই। উনি একাই করছেন কাজগুলো, অথবা ওনার সঙ্গে ওনার মন্ত্রীরা ছিলেন। তো সেখানে এই সমস্ত নিজের সাংবাদিক যা নাকি আপনি মনে করেন যে ভাই তারা তো একটা কিছু করে খায়, এখন হচ্ছেন এরকম। এখন এই সরকারকে পাঁচাটা আপনি অনেক সাংবাদিক দেখতেছেন না, চারটে চারটে পায়ের পরিষ্কার হয় নাই, জিব্বা ক্ষয় হয়ে গেছে, এরকম সাংবাদিক আছে না এখন? তো 2 দিন অবশ্যই, পরে কি এদের অবশ্যই। বিরুদ্ধে আইসিটিতে মামলা হবে? এই যে শাপলা চত্বর নিয়ে যে মামলাটি হয়েছে, সেই মামলা নিয়ে এরই মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আর্টিকেল 90 সহ 5টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং স্ট্রেট বলেছে সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি যেন কোনো মামলা না হয়। কেন? আইসিটিতে যে মামলাগুলো করা হচ্ছে সেগুলোতে জামিন হচ্ছে না, জামিন হয় না, এবং সাংবাদিক ফারজানা রূপা বা শাকিল আহমেদের মতো মানুষদের জামিন হয়েছে বিভিন্ন জায়গায়, তাও তাদেরকে ছাড়া হচ্ছে না। এখন স্থায়ীভাবে আটক রাখার জন্য আইসিটিতে এই মামলাগুলো করা হচ্ছে। এবং আমরা দেখলাম যে ওই বিবৃতি দেওয়ার পরে হিউম্যান রাইটস ওয়াচ আবারও আলাদাভাবে বুধবার একটি বিবৃতি দিল। সেই বিবৃতি পরে আব্দুল লতিফ সিদ্দিকীকে সেই মামলায় আটক দেখানো হলো। আহ মানে এগুলো কি হচ্ছে? ব্যাপার না বলে আপনি শাপলা চত্বরের ঘটনা নিয়ে আমি একটা কথা বলি আপনাকে। শাপলা চত্বরের ঘটনা যখন ঘটে তখন তো আমি মানে একটা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর ছিলাম। জি, তো ওই সময় তো নিউজ রুম গুলিতে আমি থাকতাম, আমাদের রিপোর্টার তো ওখানে গিয়েছিল। তারপরে আমি এর মাঝখানে দেখলাম যে আপনার বিবিসির ওই সময় যে বাংলা বিভাগের প্রধান ছিল সাবির মুস্তফা, উনিও দেখলাম একদিন ইন্টারভিউতে বলেছেন যে ওনার রিপোর্টার ওখানে ছিল। তো এরা কেউ কিছু দেখে নাই কিন্তু পরের দিন, হ্যাঁ এটা রহস্যজনক, রাতের বেলায় এত লোক ছিল, হঠাৎ করে সকালবেলা সব ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ, কিভাবে গেল কেন গেল ভয় পেয়ে গেল না কিভাবে গেল এটা আমরা কিন্তু জানি না। কিন্তু আমার কথাটা হলো যে এই ঘটনায় ওখানে এরকম যে এই যে 40 জন 50 জন লোক মারা গেছে বলে এখন দাবি করা হচ্ছে এত বছর পরে, যারা মারা গেছে তারা এত বছর একটা কথা কেউ বলেনি, কারোর কাছে শুনি নাই যে মারা গেছে। তারও যে বড় কথা, ওই অনুষ্ঠানটার আয়োজন করছিল কে? আয়োজন করছিল হেফাজতে ইসলাম। হুম, এই হেফাজতে ইসলামও কি এত বছরে কোনদিন বলছিল যে আমাদের 10 জন লোক মারা গেছে? কেউ বলছে? বলে নাই। দেশীয় সংবাদ মাধ্যম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এরা কেউ বলছে যে ওখানে এতজন লোক মারা গেছিল? কেউ বলে নাই। এক আদিলুর রহমান শুভ্র, সে এক কাহিনী বানাইছিল যে তার কাছে নাকি এতগুলি নাম আছে। তো হ্যাঁ, তারাও হ্যাঁ, তো অধিকার। 18 মাস ছিল, তারাও তো 18 মাস আপনার ক্ষমতায় ছিল, তারা এদের অগ্রসর করতে পারছে? আমরা দেখলাম তারপরে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেল। দিগন্ত টেলিভিশন বন্ধ হওয়াটা খুবই অন্যায় হয়েছে। দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন এটা বন্ধ করছে। আমি মনে করি এটা ওই সময়কার যারা অবশ্যই, মন্ত্রী অবশ্যই। ছিলেন হাসানুল হক ইনুর আমলে এটা হয়েছে। আমি ইনুকে মনে করি বাংলাদেশের সর্বনিকৃষ্ট তথ্যমন্ত্রী ছিল। তো ঠিক আছে ছিল, আমরা অনেকে ভাবছিলাম, যেহেতু আমি টেলিভিশন সাংবাদিকতা তখন করতাম, আমি ভাবছিলাম কি বোধহয় এদের কাছে কোনো বিশেষ ফুটেজ আছে, যাতে এই ফুটেজ গুলো তারা দেখাতে না পারে, এই জন্য টেলিভিশনটা বন্ধ করে দিচ্ছে। এটা আমার ধারণা ছিল। এবং সেই ধারণা বশবর্তী হইয়া যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো 24-এ, তখন আমি আশা করছিলাম এখন বোধহয় সেই
লুকিয়ে রাখা ফুটেজ গুলো বের করা হবে, দেখানো হবে কিভাবে মারা হয়েছে। তখন দিগন্ত টেলিভিশন তো পুরো অনুষ্ঠানটা লাইভ করছিল, তো সেই ফুটেজকে আমরা দেখতে পেয়েছি। আজকে তো 2 বছর হয়ে গেল, দেখতে পেয়েছি, কিন্তু পাইনি তো রে ভাই। কাজেই সন্দেহ তো একটা আছে যে আসলে এখন একটু বলবেন যে আমি তো তালিকা নিয়ে আসছি। আরে ভাই, তালিকা তো এই 24-এর যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনেও আমরা দেখছি। তারপর দেখছি তালিকায় থাকে অনেক মৃত ব্যক্তি যখন হাইটে হাইটে উঠে আসতেছে, এটা তো আমরা দেখছি। কাজেই 13 বছর আগের ঘটনার তালিকা আপনি এখন বানাচ্ছেন। কাজেই ভাই এইগুলি এত সহজ না। আর এইগুলোর উপর ডিপেন্ড করে আপনি একজনকে রায় দিয়ে দিবেন, একজনকে অ্যারেস্ট করে ফেলাবেন। লতিফ সিদ্দিকী তার মতো এরকম মানে আপনার বড় মাপের মুক্তিযোদ্ধা খুব কমই আছে। ওনার ভাইয়ের কারণে হয়তো ওনারটা অনেকে বলে না, কিন্তু উনি মানে একটা বড় সংগঠক ছিলেন। টাঙ্গাইল এলাকায় যারা আছে সবাই জানে যে কাদের সিদ্দিকী নিজে যুদ্ধ করেছেন, নিজে ছিলেন। লতিফ সিদ্দিকী ছিলেন সংগঠক, উনি সময় এমপি ছিলেন, উনি ছিলেন সংগঠক একজন, তাই না? তো সেরকম একজন বড় মানে ওই লোকটার একটাই দোষ, লোকটা নিজে যেটা বোঝেন উনি ওটা বলেন। উনি স্পষ্টবাদী ব্যক্তি। ওনার এই স্পষ্টবাদিতার কারণে উনি প্রচুর লেখাপড়া জানার লোক, আমি যতটুকু ওনাকে দেখেছি। তো এরকম একটা জ্ঞানী লোক এবং এরকম একটা স্পষ্টবাদী লোক, স্পষ্টবাদিতার কারণে আওয়ামী লীগ আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ তাকে বিচ্যুতি করার জন্য অনেক চেষ্টা করছে, জেলে নিছে, তাকে তার মন্ত্রিত্ব থেকে সরাই দিছে, এবং এই আমলেও হচ্ছে। মানে স্পষ্টবাদী লোকের দুর্ভোগ সবসময়, এটা মনে হয় আরেকবার প্রমাণ হলো। তো ওনাকে এই বয়স্ক একটা মানুষকে নিয়ে যে আপনি আবার ঢুকালেন কোনটাতে, শাপলা চত্বরে। শাপলা চত্বরে যখন হামলা হয় তখন উনি কি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? উনি কি ছিলেন না ভাই? মানে ভাবখানে যত লোক আমি চিনি আওয়ামী লীগের যারা এখনো জীবিত আছে, দেও সবার নাম দিয়ে দিলাম, নাম হয়ে গেল ভাই। এইগুলি আমি জানি না কি হচ্ছে কি না হচ্ছে, বাট আমি বলবো যে এই আইসিটিটাকে আওয়ামী লীগ বিতর্কিত করছিল। আইসিটিকে আওয়ামী লীগ বিতর্কিত করেছিল। তারা মানে জামাতকে শেষ করতে হবে এই মানসিকতা থেকে তারা এটাকে তারা মানে চালু করছিল, এবং অনেককে মারছে এবং অনেককে ফাঁসিয়ে দিছে। সব কিছু কিছু ঘটনা হয়তো ঠিক আছে বিচার, আবার কিছু কিছু the guardian of the constitution, not only the guardian of the constitution. The Supreme Court is the guardian of the fundamental rights given to the citizens of Bangladesh. তো সেই দিক থেকে আমি আমাদের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট সবার প্রতি সম্মান রেখেই বলছি যে আমাদের সুপ্রিম কোর্ট তো নানা সময় অনেক যুগান্তকারী ঘটনা তারা ঘটিয়েছে। যে আপনার ধরেন এক সময় স্পেশাল পাওয়ার সেক্টে যখন প্রিভেন্টিভ ডিটেনশনে দিনের পর দিন অনেক লোককে আটকে রাখা হতো, তখন উচ্চ আদালতে আসলে রিট অফ হেভিয়াস কর্পাস তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হতো, এবং এটা অসংখ্য লোক কিন্তু সেই প্রতিকারটা পেয়েছে। এমনকি 1997 সালে আমার মনে আছে যে তৎকালীন সরকার বিএনপির 4 জন নেতাকে যখন প্রিভেন্টিভ ডিটেনশন দিয়ে আটকে দিল, তখন তাদের রিট হওয়ার পরে কিন্তু উচ্চ আদালত বললো যে তাদেরকে আটকে রাখার কোনো কারণ নাই, সুতরাং তাদের ছেড়ে দেওয়া। এর বাইরেও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট কিন্তু আপনার রাতের বেলায় আদালত বসে যখন ওই আপনার বিরোধী দলকে সরকার হয়রানি করছে, রাতের বেলা আদালত বসিয়ে ওই তাদেরকে জামিনের ব্যবস্থা করেছে। কিন্তু একটা সময় এন্টিসিপেটরি বেল দেওয়া হতো, যে যারা আশঙ্কা করছেন যে সরকারি হয়রানি হতে পারে, পুলিশি হয়রানি হতে পারে। তো এইটা আমরা ইউনূস সাহেবের সময় দেখলাম যে সব যেন ভেঙে পড়ছে। মানে একদিকে আপনি যারা স্বৈরাচারের দোষর এই ট্যাগ দিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে রাখা হচ্ছে, আর একদিকে যখন আপনার দিনের পর দিন ওই মামলার কোনো কার্যক্রম নেই, কোনো তদন্ত নেই, কোনো অগ্রগতি নেই, তাদেরকেও মানে জেলের অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন। এবং জেলের ভিতরে সবচেয়ে যেটা মর্মান্তিক সেটা হচ্ছে যে আপনার মানে চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। এবং যারা আমরা দেখে এসেছি যে 70-80 বছর বয়সে যে আপনার বিচারপতি খায়রুল হক, তারপরে তৌফিক এলাহি চৌধুরী, তারপরে শাহরিয়ার কবির, এদেরকে আপনার যে তাদের যে বার্ধক্যকালীন যে জটিলতা, সেই চিকিৎসা না দেওয়াতে তারা কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছেন। ডক্টর নাজমুল হাসান খলিলুল্লাহর ক্ষেত্রে আমরা দেখলাম যে তার জামিন প্রক্রিয়া সম্পূর্ণ সমাপ্ত করা হলো, জেল গেটে বেল বন্ড গেল, 30 ঘন্টা পর তার নামে আবার নতুন মামলা গেল।
মানে এইগুলো নিয়ে তো সমালোচনা হচ্ছে, সবাই উদ্বেগ প্রকাশ করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন করছে, উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই ধরনের একটা নির্দেশনা কেন দিল? তার মানে এর মধ্যে দিয়ে সবকিছু বৈধ হয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগ সরকারের সময় যে অভিযোগগুলো ছিল, আহ, জেল গেটের বাইরে মানে জামিনের মাধ্যমে কোনো আসামি বা বিএনপি নেতা কর্মীরা বের হলেই তাদের কাউকে কাউকে আবার সাদা পোশাকে পুলিশ গ্রেপ্তার করে নতুন মামলায় সন্ধান দেখাচ্ছিল। তারপরে সবকিছুই বৈধ হয়ে গেল। এইটা সব সরকারের সময় কম বেশি হয়েছে, এবং এইটা খুবই ব্যাড একটা প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসাটা খুবই দরকার, মানবাধিকারের জন্য দরকার, নাগরিক অধিকারের জন্য দরকার। সরকারের কিন্তু সময় তো 5ই আগস্টের পরে এইটার মানে যে মানে আনকন্ট্রোলড একটা মানে এইটার যে আপনার বিস্তৃতি, এটার যে সংখ্যা, এটার যে ভয়ঙ্কর মানে এটার যে ভয়ঙ্কর যে ইম্প্যাক্ট, মানে এত এত মানুষকে আপনার মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে শুধু স্বৈরাচারের দোষক এই ট্যাগ দিয়ে। আর কোনো আপনার মামলা হয়েছে বা বাদী জানে না যে আহ, এইখানে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বাদী সেটা জানে না। এবং আপনার এই অধ্যাপক বারকার যেদিন জামিন পেলেন, তার কন্যা গিয়ে বসে থাকলো 7-8 ঘন্টা, এবং তখন তার সামনে ফোন করে কুষ্টিয়ার একটা মামলাতে তাকে আবার শোন অ্যারেস্ট দেখে, এবং সেই মামলার বাদী পাওয়া যাচ্ছিল। কি ভয়ঙ্কর দেখে, সেই মামলার বাদী পাওয়া যাচ্ছিল না, সেই জন্য 7-8 ঘন্টা দেরি করে তারপরে বাদী ম্যানেজ করে মামলা করে তারপরে তাকে আবার কারাগারে ঢুকানো হয়েছে। সেই প্রেক্ষিতে আইনজীবীরা আপনার হাইকোর্ট ডিভিশনে একটা রিট করেছেন যে এইভাবে সোনার দেখিয়ে করা যাবে না, সেটা স্থগিত করেছেন আপনার সর্বোচ্চ আদালত। তো সর্বোচ্চ আদালতের প্রতি আমি আস্থা রেখেই বলছি যে তারা হচ্ছেন নাগরিকদের যে আপনার মানবাধিকার সেইটার রক্ষক, আইনের শাসনের রক্ষক, সংবিধানের রক্ষক। সুতরাং তারা যদি মানে এইটার প্রতি যথেষ্ট যত্নবান না হয়, এবং আপনি যদি এই বিষয়টা একটু পড়ে থাকেন, তাহলে পরে এইটা দিয়েছে, স্থগিত আদেশটা দিয়েছে 4 সপ্তাহের জন্য। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আগস্টকে কেন্দ্র করে মানে সব জায়গায় যে একটা হাইপার প্রিকশনস, ওইটার একটা প্রতিফলন আমি দেখতে পাই। হ্যাঁ, তবে আমি মানে সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা বিভিন্ন সময় কিন্তু আপনার মানুষের অধিকার, তারপরে সরকারের যে অন্যায় সেটা প্রতিকারে তারা কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে। সেই ভূমিকার জায়গা থেকে ব্যত্যয় হলে কিন্তু মানে নাগরিক অধিকার কিন্তু প্রচন্ড ভাবে আপনার লঙ্ঘিত হবে। আপনি আগস্টের প্রসঙ্গ যখন তুললেনই, এবং যদি তাই হয় যে আগস্টকে কেন্দ্র করে এক ধরনের একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হতে পারে, তার কি কোনো সম্ভাবনা আছে? এবং এই আনএক্সপেক্টেড সিচুয়েশন আসলে কারা তৈরি করবে? আওয়ামী লীগ? মানে আওয়ামী লীগ কি সেই অবস্থায় আছে? বা সরকারও বা কেন এটিকে এত বেশি গুরুত্ব দিচ্ছে? আমরা দেখলাম যে গত সম্ভবত 1লা জুলাই নাকি কবে যে কারফিউ দেওয়া হলো। আওয়ামী লীগ কি একটা, ও আচ্ছা, 23শে জুন। তেইশে 23শে জুন জুন আওয়ামী লীগের আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জি যে আওয়ামী লীগ কোনো 6টা জেলা। কর্মসূচিও দেয়নি, আপনার কিছু অনলাইন আলোচনা সভার আয়োজন করেছে, এবং সেটা হ্যাঁ, নিয়ে তো হ্যাঁ, ভয়াবহ পরিস্থিতি হলো। আপনার 4টা জেলায় আর্মি নামানো হলো, একটা 6টা সরকারের জেলা। 4 মাসের মাথায় আর্মি নামানো হলে তখন তো সেটা যে সারা আন্তর্জাতিক ভাবে সেই ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হয়। হ্যাঁ, কারণ আমরা একটা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার বলতে বুঝি যে সে মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ ফুল কন্ট্রোল, মানে সব জায়গাতে হ্যাঁ, তাদের একটা নিয়ন্ত্রণ আছে, এবং আর্মি তো মানুষ একটা মানে অ্যাবনর্মাল পরিস্থিতিতে নামে। এবং সেটা বলা হলো যে আসলে এটা মানে আওয়ামী লীগের কিছু করতে হয়নি, মানে আইন সরকারি শৃঙ্খলা ছুটি করে রক্ষাকারী দিয়েছে। বাহিনী সরকারি সংস্থার তরফ থেকেই মানে সবকিছু করে দিয়েছে। এবং সেখানে আপনি চিন্তা করতে পারবেন না, সেখানে কোনো কোনো জায়গায় আপনার কোনো কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা রাস্তায় নেমে মোবাইল মোবাইল চেক করছে। হ্যাঁ, বিভিন্ন জনের মোবাইল চেক করেছে, ইয়ে করেছে। তো এই যে আপনার মানে এইরকম এইরকম এইভাবে যদি নাগরিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে পরে আমরা যাবোটা কোথায়? আমার প্রশ্ন হচ্ছে যে আহ হ্যাঁ, সরকার নানান ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে, সরকার কঠোর পদক্ষেপ নিতে পারে। আহ সেনাবাহিনীও নামানো আমাদের কোনো আপত্তি নেই, যদি সরকারের কাছে তথ্য থেকে থাকে। কিন্তু এই যে সৌন্দর্য গুলো দেখানো হচ্ছে, এই যে মানে
অগণতান্ত্রিক ভাবে, অসাংবিধানিক ভাবে একের পর এক মামলায় মানুষকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। ইভেন শোন অ্যারেস্ট শুধু নয়, আওয়ামী লীগ সরকারের সময় তো অবশ্যই এগুলো নিন্দনীয়। জেল গেট থেকে সাদা পোশাকে পুলিশ ধরেছে। আর এখন তো জামিন হওয়ার পরে যার নামে মামলা নয়, আপনি সেটা বললেন অধ্যাপক আবুল বারাকার ক্ষেত্রে, এবং অসংখ্য ক্ষেত্রে আমি দেখেছি যে 20 দিন 22 দিন চলে যাচ্ছে, কোনো মামলা নেই, তাকে ছাড়া হচ্ছে না, নতুন মামলা সাজিয়ে দেওয়ার পরে আবার তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। তো পলিটিক্যাল কারণে কি আদালত এবং সর্বোচ্চ আদালত তারা এই ধরনের একটি সিদ্ধান্ত দিতে পারে? আপনি দেখেন যে ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দ মামুন মাহবুব, তারা কিন্তু শোন অ্যারেস্টকে চ্যালেঞ্জ করে রিট করেছে। হ্যাঁ, আবেদনকারীও ছিল, এবং দেখা গেছে যে যতটুকু আমরা জানি পৃথিবীর কোনো দেশে শোন অ্যারেস্ট বলে কিছু নেই। আমাদের কোনো আইনেও শোন অ্যারেস্ট বলে কিছু নেই। এটা রাজনৈতিক ভাবে মানে রাজনৈতিক বিরুদ্ধবাদীদের হয়রানি করার জন্য আমরা বোধহয় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা সংশ্লিষ্ট বাহিনী সেটা আবিষ্কার করেছেন। এইটা হচ্ছে আমাদের সরকারি সংস্থার একটা আহ, প্রচন্ড রকম, যেটাকে বলবো যে অ্যাবিউজ অফ পাওয়ার কিংবা এক্সট্রিম ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। হ্যাঁ, এবং এটা পৃথিবীর আর কোনো দেশে আমরা দেখি। এবং আমাদের এই যে সরকারি দলের যে তাহলে সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা কি এখন আদালত কর্তৃক বৈধ হচ্ছে? এখন কি বলবেন যে আমাদের এখানে অনেক আগে থেকে প্রাতিষ্ঠানিক সংকটটা খুব প্রকট। যে আপনি সরকারে যেই থাক, মানে উচ্চ আদালত তার মতোই চলবে, সরকারে যেই থাক বাংলাদেশ ব্যাংক তার মতো চলবে, সরকারে যেই থাক ম্যাক্রো ইকোনমিক ডিসিপ্লিন তার মতো চলবে, সরকারে যেই থাক আপনার শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয় তার মতো চলবে। কিন্তু এখন যেটা হয়েছে আমরা 10 বছর 12 বছর ধরে, মানে গত অনেকদিন ধরে দেখছি, যেটা ইউনূস সাহেবের আমলে একদম ভেঙে পড়েছে। তারপরে সেটার উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। যে আপনার প্রত্যেকটা জায়গাতে সরকারি ইন্টারফেয়ারেন্স, এবং সরকার যেটা চাচ্ছে সেইটাকে আপনার, সরকার একটা ভালো জিনিস চাইলে তো আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সরকার অনেক ক্ষেত্রেই সরকার কাউকে হয়রানি করতে চায়, কাউকে আটকাতে চায়, এবং সরকারি এই জিনিসটাকে প্রতিকার করার দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্ট ডিভিশনকে। অধ্যাপক কার্জন, আপনি যে বিষয়টি নোটিশ করছিলেন যে আগস্টকে ঘিরে এই ধরনের কোনো নির্দেশনা আসতে পারে, আহ আর কি কি হতে পারে, মানে আপনার ধারণা কি? অথবা এই আগস্ট ঘিরে কি বিশেষ কিছু করতে যাচ্ছে? শেখ হাসিনা যখন দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে, কেউ কেউ বলছেন তারও আগে ফিরে আসতে পারেন। এবং আগস্টের বিভিন্ন দিন তো আমাদের কাছে ঐতিহাসিক, সেই 5ই আগস্ট হোক, 17ই আগস্ট হোক, 21শে আগস্ট হোক, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, সবকিছু মিলে কি আবারও কিছু হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন? না, হওয়ার সম্ভাবনা, এটা তো এক ধরনের প্রেডিকশন। হ্যাঁ, এবং আপনি আমরা তো আমাদের কাছে তথ্যপত্র থাকলে কিছুটা আমরা বিশ্লেষণ করতে পারি, কিছুটা প্রেডিকশন দিতে পারি। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আগস্টে মানে প্রিকশনস কেন নিতে হবে? আগস্টে কি হয়েছে? আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদল আপনার সেনা সদস্য, বিপদগামী সেনা সদস্য, তারা হত্যা করেছেন সপরিবারে, এবং সেটার সাথে ছিল জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত ছিল এইটার জন্য। এবং সেইটা তো একটা শোকের মাস, এবং সেটা তো আপনি বঙ্গবন্ধুকে, মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুকে সম্মান করে, তার প্রতি শ্রদ্ধা দেখায়, এবং এই 15ই আগস্টকে কেন্দ্র করে তাদের যে আবেগ, হ্যাঁ, তাদের যে আপনার সম্মান, না তাদের শুধু যে সেটি না, শুধু ভালোবাসা, সেটি নয়, তো পাঁচই সেইটা আগস্ট মানুষ মানুষ 32 নম্বরে যাবে, এটা তো কোনো অপরাধ না। আপনি যদি কোনো নিশ্চয়ই নয়, অপরাধ হয়, নাশকতা শুধু হয়, শুধু সন্ত্রাস পাঁচই হয়, আগস্ট আর শুধু 15ই আগস্টকে কেন্দ্র করে যে নানান ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নয়। 5ই আগস্ট আবার এই যে গণ আন্দোলন বা 5ই আগস্ট যেটি ঘটেছিল 2024-এ, সেটির দ্বিতীয় বর্ষপূর্তি, আবার শেখ হাসিনা ফিরে আসার একটি ঘোষণা রয়েছে। সবকিছু মিলিয়ে আহ আসলে আমাদের সামনে কি হতে যাচ্ছে? সরকার যেটি প্রেডিক্ট করছে, একটা আশঙ্কা, আতঙ্ক, ভয় বা সতর্কতা, এরকম কিছু হওয়ার কি আসলে কোনো সম্ভাবনা আছে কিনা? না, আপনি একটা দিক থেকে দেখছেন, আমি ভিন্ন দিক থেকে বিষয়টা আপনাকে আচ্ছা, প্রশ্ন করি। এখন আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা শোকের মাস। কোটি কোটি বাঙালির বঙ্গবন্ধুর প্রতি যে সম্মান, ভালোবাসা, যে তাদের ভেতরে গভীর শোক, সেটা তারা প্রকাশ করেন 32 নম্বরে। এখানে তো আমি সমস্যার কিছু দেখি না। কিন্তু এখন যেটা হয়েছে যে 5ই আগস্টের পরে যে 15ই আগস্ট একটা অ্যাবনর্মাল ঘটনা হলো, 5ই আগস্ট আর একটা আপরাইজিং হলো। কিন্তু আপরাইজিং তো আমরাও বলতাম
এখন তো আর আপরাইজিং বলতে পারছি না, কারণ এখন আমরা যে তথ্যপত্র আমাদের কাছে আছে তাতে করে এটা সেনা সমর্থিত, সেনাবাহিনী কর্তৃক অনুমোদিত, তাদের সহযোগিতায় একটা ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সহযোগিতায় মেটিকুলাস ডিজাইনের একটা নাশকতা। হ্যাঁ, আপনি আন্দোলন করবেন, শান্তিপূর্ণ আন্দোলন করবেন সরকারের বিরুদ্ধে, আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না। কিন্তু আপনি স্নাইপার রাইফেল দিয়ে মানুষ হত্যা করে, আপনি নাশকতা করে, আপনি পুলিশ হত্যা করে, আপনি একটা দেশে, এটা তো কোনো আন্দোলন হলো না। হ্যাঁ, তো সেই 5ই আগস্ট ঘটে যাওয়ার পরে আমরা যে উগ্রবাদী একটা গোষ্ঠী দেখলাম, যে বাংলাদেশকে, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে দিয়ে এখানে একটা সাম্প্রদায়িক একটা আফগানিস্তান বানাতে চায়। তো সেই প্রেক্ষিতে তারপরে বঙ্গবন্ধু কন্যা তিনি বলেছেন ডিসেম্বরে তিনি ফিরবেন। সবকিছু মিলে হ্যাঁ, মানে প্রচন্ড রকম একটা আতঙ্ক সব জায়গায় তৈরি হয়েছে। কিন্তু আসলে 19 থেকে 20 বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল, কিন্তু তাদের মানে কর্মকাণ্ডের ভিতরে আমি অনেক বেশি পরিপক্কতা প্রত্যাশা করছিলাম। তাদের কর্মকাণ্ডের ভিতরে আমি অনেক বেশি ফারসাইট প্রত্যাশা করছিলাম। যখন নানান পর্যায় থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে থেকে প্রেসিডেন্ট পদে আসার একটি সম্ভাবনা বা নানান ধরনের আলোচনা চলছে, তখন ইউনূসকে এই আলোচনার মধ্যে ঢুকানোর জন্য আরেকটি পক্ষ বিশেষভাবে চেষ্টা করছে। ইউনূস নিরপেক্ষ, ইউনূস ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, ইত্যাদি ইত্যাদি দিয়ে, যেমন বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর পত্রিকার রিপোর্ট বেরিয়েছে, এবং এটি অবশ্যই ইন্টেনশনালি। আপনি কি মনে করেন যে ইউনূসের খেলা এখনো থেমে গেছে, মানে নাকি এখনো চলছে? না, ইউনূসের খেলা থেমে গেছে, কিন্তু ডিপ স্টেটের খেলা থামে। হ্যাঁ, ইউনূসের খেলা থেমে গেছে। ইউনূস মানে ওনার যে প্রতারণা, ওনার যে দুর্নীতি, ওনার যে দুরভিসন্ধি, প্রত্যেকটা জিনিস এমন ভাবে উন্মোচিত হয়েছে, এবং বাংলাদেশের মানুষের জন্য উনি কিছু ফিল করেন না। বাংলাদেশে উনি যে সময়টা চালিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, শিক্ষা, তারপরে সংস্কৃতি, প্রত্যেকটা জায়গাতে ধস নেমেছে, বাংলাদেশটাকে পুরো ধ্বংস করে দিয়ে চলে গেছে। তো উনার উনার আমি কোনোভাবেই মনে করি না যে ইউনূস সাহেবের কোনো সম্ভাবনা আছে। মানে আর যদি বিএনপি তাকে প্রেসিডেন্ট বানায়, তাহলে বিএনপি কিছুদিনের ভিতরে নাই হয়েছে আর বুঝি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যে মানের খেলোয়াড়, আর তার যে মানে বেলাফাইডি ইন্টেনশন, তিনি নিজের স্বার্থ, নিজের প্রতিষ্ঠানের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না। নির্বাচনের 3 দিন আগে তিনি একটা মানে চুক্তি করে পুরো দেশটাকে বিক্রি করে দিয়ে চলে গেলেন। এখন ওনার যে কানেকশন, উনি কাকে কোথায় বিক্রি করে দেন। হ্যাঁ, এবং এতে করে মানে ডিসাস্টার বাড়বে, এবং এতে করে হয় কি যে মানুষের ভিতরে কিন্তু এই এই যে গত 5ই আগস্টের পরে তো আমরা ভালো কিছু আশা করেছিলাম, সবাই করেছিলাম, এবং সেটা হলে তো মানুষই সেটা অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু এত এত খারাপ কিছু হয়েছে, মানুষ কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, এবং এই ক্ষোভটা হয়তো বা মানুষের ক্ষোভ 1 বছর 2 বছরে সেটা মানে প্রতিফলিত হয় না, সেটা মানে বিস্ফোরণ হয় না। কিন্তু এটা কিন্তু আপনার 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে কিন্তু প্রচন্ড বিস্ফোরণ হবে। আপনি কিন্তু সেটাকে কোনোভাবে, কারণ আপনি শুধু, আমরা গত সরকারের সময় যেটা বলতাম যে বিরোধী দলের উপরে যে মানে হয়রানি হচ্ছে, জেল জুলুম হচ্ছে, সেটা মানে একটা খারাপ পরিস্থিতি তৈরি করবে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা মানে মাত্রাতিরিক্ত। আপনি যখন মানে আমি খবর নিয়ে দেখলাম যে আওয়ামী লীগের আপনার ইউনিয়ন পর্যায় পর্যন্ত, জেলা থেকে শুরু করে, ঢাকা শহর থেকে শুরু করে আপনার ইউনিয়ন পর্যন্ত, যারা আওয়ামী লীগ করেন তারা গত 2 বছর 2.5 বছর বাসায় থাকতে পারছে। এই পরিস্থিতি কিন্তু ছিল না। হ্যাঁ, তো এইরকম একটা পরিস্থিতি শুধু আওয়ামী লীগ না, এবং মানুষের যে কষ্ট, যে আপনার অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্য পরিস্থিতি, তারপরে শিক্ষার অবস্থা খারাপ। আমরা সম্প্রতি দেখলাম যে ঝরে যাওয়া, যে ড্রপ আউট, অন্যান্য সময় যেটা 10 থেকে 15% হয়, এবার দেখলাম আমরা 3টা স্ট্রিম, যে আপনার বাংলা মিডিয়াম, তারপরে মাদ্রাসা, তারপরে কয়েকটা স্ট্রিমে দেখলাম প্রায় 44%। এবং শিক্ষা সম্পর্কে আপনার এই ইয়েতে, এই সম্প্রতি আপনার গত বছর এই সিঙ্গাপুর বলেছে যে তোমাদের বাংলাদেশ থেকে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে, তাদের মান হচ্ছে আমাদের হাই স্কুলে যারা পড়ে তাদের সমান। তো কোথায় চলে গেছে আপনার শিক্ষা? আজকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিয়ে কোনো কথা নাই, মেধা নিয়ে কোনো কথা নাই, শিক্ষার্থীদের অথচ এই এরা মানে গত সরকারের সময় একদম আপনার একদম ছিন্ন ভিন্ন করে দিল কথার মধ্য দিয়ে, এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, ওইটা নাই। তো যা ছিল আপনার মাতামাতি হচ্ছে। হ্যাঁ, আউটসাইড যদি বীর হয়ে থাকে,
অবশ্যই আমরা সেটাকে সম্মান দেবো, কিন্তু এখন আমরাও মানে যখন আবু সাইদের মৃত্যুর পরে আমরাও বলেছি যে খুব বীরত্বপূর্ণ মৃত্যু, কিন্তু এখন যে মানে প্যান্ডোরার বক্স উন্মোচিত হচ্ছে তাতে তো আর আমি ওই ওই অবস্থা ওই শ্রদ্ধা তো রাখতে পারছি না। হ্যাঁ, এবং এই যে আপনার একটা মানুষ আপনার যখন দেখে যে একটা সরকার আমরা ভোট দিয়ে বানালাম, দুর্নীতি হচ্ছে তো হচ্ছেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, দ্রব্যমূল্য পরিস্থিতি ঠিক নেই, তারপরে তারা যদি এরকম দ্বিচারিতা দেখতে থাকে যে আপনার 5 জন মানুষ গোপালগঞ্জে হত্যাকাণ্ড হলো তাদের কোনো খবর নেই, কিছুদিন আগে 7 মার্ডার, আপনি আপনার খেয়াল থাকবে যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হয়েছিল তাতে পুরো বাংলাদেশ কেঁপে গিয়েছিল। নারায়ণগঞ্জের 7 মার্ডারে তখনকার আওয়ামী লীগ সরকারকে কিন্তু ভীষণ বেগ পেতে হয়েছে, এবং সেটার যে তদন্ত, সেটার বিচার, তারপর সেটা একজন পালিয়ে গিয়েছিল নূর হোসেন ভারতে, তাকে প্রত্যর্পণ করা, তারপরে ফাইনালি তার শাস্তি দেওয়া, এটা নিয়ে কিন্তু আমরা বছরের পর বছর অনেক কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে মানুষের ভিতরে। এবং এই যে 7 মার্ডার এই পরিস্থিতির কারণে হয়তো বা মানে সেটাকে ধামাচাপা দেয়া হল, কিন্তু এটা তো ধামাচাপা দেওয়া যাবে না ভাই। আপনি এই যে আপনার আপনি যদি কোন সেভেন প্রত্যেকটা মার্ডারের কথা বলছেন? সাম্প্রতিক সময়ে কোন 7 মার্ডারের কথা বলছেন? আপনি তুরাগ নদী? তুরাগ নদীতে, ওটা তুরাগ বোধহয় নদীতে 7 মার্ডার না, ওটা 3 জন নিহত হয়েছে বোধহয়। 3 জন, কিন্তু আপনার বলা হচ্ছে তো 7 জন মারা গেছে, 3 জনের হুম। লাশ পাওয়া গেছে, কিন্তু আসলে এটা একদম লুকানো হয়েছে। এবং 3 জনের মার্ডারও যদি হয় তাহলে সেটা একটা বড় ঘটনা না? আপনি 7 মার্ডার বাদ দেন, 3 মার্ডার, সেটা কি বড় ঘটনা না? যে আপনি অবশ্যই। একটা রাজনৈতিক দলের তারা মিছিল করতে এসে সেখানে তাদেরকে আপনি ধাওয়া দিলেন, তারা নদীর ঘাটে চলে গেল, সেখানে আপনি তাদেরকে হত্যা করলেন, হত্যা করে লাশ ভাসিয়ে দিলেন, এটা কি বাংলাদেশের বড় ঘটনা না? তারপরে অবশ্যই, এই অবশ্যই। ধরনের ঘটনাই তো একটা হত্যাকাণ্ড কিংবা একটা মানে অ্যাবনর্মাল হত্যাকাণ্ডই কিন্তু একটা সরকারের মানে মসনদ কাঁপিয়ে দিতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু সেটা বারবার দেখেছি। সুতরাং কোনো হত্যাকাণ্ড আপনি সেটা যে মানে বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, কিংবা মানে আপনার বামপন্থীদের হোক, কিংবা ধর্মপন্থী দলের হোক, আপনি বলছেন দ্বিচারিতা হচ্ছে, দেখছি আইনের ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে। আমরা আশা করি না। আমরা আশা না করলে হবে কি? ঘটছে তো। আপনি যে কটি বিষয় এর মধ্যে উল্লেখ করলেন তার প্রত্যেকটি তো দ্বিচারিতা, তাই না? বিডিআর হত্যাকাণ্ড বলেন, এই যে গোপালগঞ্জে 16ই জুলাই যে 5 জন মানুষ নিহত হলো সেটির সঙ্গে আবু সাইদের বিষয়টি দ্বিচারিতা। এই যে আপনি 7 মার্ডার্স এর কথা বললেন নারায়ণগঞ্জে, সে বিষয়ে তুরাগে যে 3 জন নিহত হলেন, আপনি কোন হত্যাকাণ্ডই মেনে নিতে পারছেন না, তো দ্বিচারিতা তো দেখছি। তাহলে এই রাষ্ট্র কোন দিকে যাবে? তাহলে 2001 থেকে 2006 যে আপনার 10টা অস্ত্র মামলা, হুম, হুম। তারপরে আপনার 21 আগস্ট 21 আগস্ট গ্রেনেড থেকে আমরা। হামলা মামলা, তা আপনি তো হুম। সেই সময় তো কিছু হয়নি, পরবর্তীতে তার রিপারকেশন দেখেননি? কিংবা আওয়ামী লীগের সময় কোনো কোনো ঘটনা, আওয়ামী জি। লীগের সময় কোনো কোনো ঘটনা কিংবা বিভ্রান্তি কিংবা ভুল, আমি বলি কি আপনার সময়টা তো আমি আহ, আমি একটা বিখ্যাত বই, বইটার শিরোনাম হচ্ছে রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম। হ্যাঁ, বিখ্যাত আল্লামা ইকবালের লেখা বই। হুম, হুম, এখন হুম। বাংলাদেশে মুশকিলটা হয়েছে, আমি আল্লামা ইকবালের রেফারেন্স যদি দেই তাহলে আমাকে বলে দেবে যে উনি সাম্প্রদায়িক কিংবা উনি জামাত শিবিরের এজেন্ট। আবার আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি তাহলে বলবে উনি পশ্চিমবাংলার এজেন্ট। মানে ভারতের এইখানে যে। মুক্ত চিন্তা বলে কিছু নাই। হ্যাঁ, তো ওখানে আমি একটা অদ্ভুত মানে বেশ কয়েকটা অদ্ভুত হাদিস দেখেছি, উনি রেফার করেছে। তার ভিতরে একটা হাদিসে এসছে সময়ই আল্লাহ, এবং সেখানে আচ্ছা। কোরআনের আয়াতকে আপনার রেফার করে বলছে যে মহাকালকে, সময়কে কখনো দোষারোপ করো না, সময় তার নিজস্ব গতিতে চলে এবং সমস্ত যত অন্যায় সে নিজে প্রতিকার করে দেয়। হ্যাঁ, তা আপনি কি হুম, হুম। ওই বাংলাদেশের 55 বছরের ইতিহাসে প্রত্যেকটা সরকারের আপনি নির্মোহ বিশ্লেষণ করেন, যা কিছু ভালো করেছে তারা কিন্তু পুরস্কার পেয়েছে, আর যা কিছু খারাপ করেছে এটা কিন্তু নিঃসন্দেহে। প্রকৃতি গন্ডায় গন্ডায় গুনে নিয়েছে। এখন ধরেন যে আপনার এই কিছুদিন আগে, 1 বছর আগের ঘটনা, মানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু মুখে পতিত হলেন, হাজার হাজার মানুষ তার জানাজাতে আসলো, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আপনার বিমানবন্দরে আসলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে তাকে সম্বর্ধনা জানান। কিন্তু এই যে 5 মাসের সময়, হ্যাঁ, তিনি খুব সাধারণ মানুষের মতো কোথাও কারো কিছু হলে ছুটে যাচ্ছেন,
এবং তিনি কথা কম বলছেন, বিরোধী দলকে ওইভাবে আক্রমণ করছেন না, তারা অনেক কিছুই প্রশংসিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনাকে মানে আপনি যখন ইউ আর প্রাইম মিনিস্টার অফ এনি কান্ট্রি, আপনাকে পলিসি ডিসিশন শক্তভাবে নিতে হবে। আপনি বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোলামি চুক্তি হয়েছে সেটার সম্পর্কে আপনি কোনো কথা বলছেন না, সেটার সম্পর্কে আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। এইটার জন্য কিন্তু আপনার রাজনীতি প্রচন্ডভাবে বিপর্যয়ের মুখোমুখি হবে। আপনি কিন্তু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এটা সম্পর্কে আপনি ইলেকশনের আগে খুব শক্ত অবস্থান ছিল, এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো না, আপনার দ্রব্যমূল্য পরিস্থিতি কিন্তু ভালো না। হ্যাঁ, সুতরাং আপনি যদি এই আপনার মন্ত্রী পরিষদ কিন্তু ভালো হয়, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটা কিন্তু আপনার নিয়োগটা ঠিক হয়। তারপরে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব রয়ে গিয়েছে, এবং সেই সূত্র ধরে অনেকেই বলছেন দিস ইজ কন্টিনিউশন অফ প্রিভিয়াস গভর্নমেন্ট। তাহলে পরে এ সমস্ত বিষয়ে যদি আপনি মানে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে পরে কিন্তু আপনার মানে সরকারে থাকলে তো সারাক্ষণই নানা রকম সমালোচনা বিপদ এটা থাকেই। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাথে সাথে আপনার যদি ইফ ইউ মানে ডু সামথিং ফর দি ওয়েলবিং অফ দ্য পিপল, তাহলে পরে কিন্তু দেখা যায় যে সরকার মানে সমালোচনা সত্ত্বেও তারা ভালো করছে কিংবা তারা টিকে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হচ্ছে, এবং সম্প্রতি আমরা যেটা দেখলাম যে আপনার একটা পরীক্ষা নেয়াকে কেন্দ্র করে, হ্যাঁ, সম্মানিত আপনার শিক্ষামন্ত্রী তার পদত্যাগ যেভাবে দাবি করা হচ্ছে, সেটা কিন্তু ভালো ইঙ্গিত দিচ্ছে না একটা সরকারের 5 মাসের মাথায়। সুতরাং আমি বলছি যে সময়টা কিন্তু আপনাকে খুব খেয়াল করে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। একটা আরেকটা সময় বিষয় একটু আপনি আজকে আপনি হিরো, আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাকে মাথায় করে নৃত্য করছে, কিন্তু আপনি 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে আপনার কর্মকাণ্ডের জন্য এমনও হতে পারে শিকল বেঁধে আপনাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো এরকম 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 পরিস্থিতি আমরা দেখি কিন্তু। দেখেছি তো, নিকট অতীতেই তো দেখেছি। আর এক্সাম্পল নাই আমি আরেকটা বিষয় আপনাকে জানতে চাইছি। আহ, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, এবং প্রথম যেদিন তিনি এনডিটিভিতে গত সম্ভবত 28শে জুন কথা বললেন তিনি ফিরে আসবেন, পরবর্তীতে রয়টার্সের সাথে কথা বলেন, প্রায় 15-20 দিন পর এসে সরকার ফরমালি কথা বললো। সরকারের পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন, আইনমন্ত্রী কথা বললেন সংসদে, যে হ্যাঁ তিনি ফিরে আসতে পারেন, কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে, অ্যারেস্ট হতে হবে। এগুলো নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে। আপনার ফোরকাস্টিংটা একটু জানতে চাই, বা আপনার সমীকরণটা আসলে শেখ হাসিনা যদি সত্যি ফিরে আসেন তখন বাংলাদেশের চিত্র কি হতে পারে? আমি যেটা মনে করি 2018 সালের পর, 2018 সালের পরে এবং বিশেষ করে 5ই আগস্টের পর, মানে আমার মূল্যায়ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শি হ্যাজ টেকেন দি ভেরি কারেক্ট ডিসিশন, ভেরি ম্যাচিউর ডিসিশন। এবং এত কিছু হয়ে গেল, ইউনূস সাহেব, তারপরে অনেক কিছু আমরা দেখলাম, স্টিল বঙ্গবন্ধু কন্যা শি ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যাল ফিগার ইন বাংলাদেশ এন্ড সাউথ এশিয়া। হ্যাঁ, কারণ আমার কাছে যেটা মনে হয় যে আপনি দেখেন যে যেভাবে বঙ্গবন্ধু কন্যার ফিরে আসার কথা বলার পরে প্রতিক্রিয়া হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে, তাতে কি এটা সন্দেহ করার কোনো অবকাশ থাকে যে তিনি বাংলাদেশ এবং এই দক্ষিণ এশিয়া মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কোন দেশকে মানে অন্যায্য সুবিধা দিতে চান না। এখন তো এটা প্রমাণিত। এই ইউনুসের মতো ব্রোকার দালাল, এরা তো সব মানে এমনিতেই ভেসে যাবে। এখন প্রথম পসিবিলিটি হচ্ছে যে যদি তাকে তিনি ট্রাভেল পাস চেয়েছেন সেটা যদি দেয়া না হয়, তাহলে পরে তিনি চার্টার্ড একটা প্লেনে করে আসবেন। এখন প্রথম পসিবিলিটি তিনি আসলেন, আসার পরে তাকে আপনার আদালতে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে তিনি আত্মসমর্পণ করলেন, তারপরে তাকে জেলে পাঠানো হলো এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে তার আপিলের সুযোগ নাই। আমাদের এখানে একজন আইনজীবী, কি পরিমাণ তাদের জ্ঞানের ভান্ডার, কি পরিমাণ তাদের জানার ভান্ডার, আর ওই ছাত্র নেতা যেগুলোর কোনো মানে কোনো চিহ্ন নাই, তারা নিশ্চিহ্ন হওয়ার পথে, তারা বলছে যে আত্মসমর্পণের কোনো সুযোগ নাই, আপিলের কোনো সুযোগ নাই, তাকে আসলেই মৃত্যুদণ্ডে মানে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে।
আপনি জানেন যে এটা মানে বাংলাদেশের এখন যে জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, এটার 0% সম্ভাবনাও নাই। হ্যাঁ, সুতরাং যেটা হবে যে উনি আসার পরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন এবং তাকে, তিনি যেহেতু 1 মাসের ভিতরে আপিল করতে পারেননি, এটা আপনার আপিলের যে ইয়েটা, যে কন্ডোনেশন যেটাকে বলি আমরা, আপনার কন্ডন করা কিংবা মার্জনা করা, যে সময় মতো আপিল করতে না পারলে কিংবা সময় মতো যে কাজটা আইনে বলা আছে সেটা করতে না পারলে উচ্চ আদালতে যদি আপনি আবেদন করেন তাহলে তারা মার্জনা করতে পারে, কিংবা যে আদালত ইয়ে করেছে সেই আদালতই মার্জনা করতে পারে। এবং আমরা দেখেছি ইউনূস সাহেবের সময় আইসিটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ তিনি এসেছিলেন, আসার পরে এই ট্রাইব্যুনাল বলেছে যে আপনার তিনি হাঁটাচলা করতে পারেন না, 3 জন তাকে ধরে ট্রাইব্যুনালে নিয়ে এসছে, তাকে বলেছে যে আপনার জেলে যেতে হবে না, আপনি বাসায় গিয়ে আরাম করেন, আরাম করে আপনি তেমন থাকুন। জি, একই সময় ওই 80 বছর বয়সের তৌফিক এলাই চৌধুরী, আসাদুজ্জামান নূর, শাহরিয়ার কবির, হাবিবুল আউয়াল, বারকাত স্যার মুক্তি পেয়েছেন। হ্যাঁ, এই 80 বছরের ব্যক্তিদের মিথ্যা মামলায় আপনার কারাগারে যে প্রচন্ড মানে কষ্টের ভিতরে তারা আছে। একটা হচ্ছে এইটা, তারপরে আপিল রিভিউ চলবে, সেটা আমরা দেখবো। দ্বিতীয় পসিবিলিটি আমার কাছে যেটা মনে হয় যে তিনি যেটা বলেছেন যে তিনি বলেছেন যে আমি শুধুমাত্র আত্মসমর্পণ করব না, আমার সাথে বিভিন্ন দেশে যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তারাও আসবেন, এবং দেশ থেকেও আপনি দেখবেন যে হাজার হাজার, আপনি কেউ কেউ লাখ লাখ বলছে, সেটা আমার কাছে মনে হয় যে না, সেটা বাড়াবাড়ি হবে। তবে হ্যাঁ, হাজার 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 আওয়ামী লীগের নেতা কর্মী তারা তার সাথে আত্মসমর্পণ করবে। আত্মসমর্পণ করার পরে খুব মানে